সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল বা সংস্কার করা হবে জানালেন প্রধান উপদেষ্টা। ধর্মীয় সাংস্কৃতিক স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বৃষ্টি উপেক্ষা করেই বিএনপির স্মরণ সভার আয়োজন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুত্রকে 4 দিনের রিমান্ড মঞ্জুর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল বা প্রয়োজনে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। বিস্তারিত থাকছে তাসনৌভা ঐশীর প্রতিবেদনে। সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল বা প্রয়োজনে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এসব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তিনি আরও বলেছেন, আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিনি তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দেশের শিক্ষাক্রম পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। ধর্মীয় সাংস্কৃতিক স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, হামলার সঙ্গে জড়িত অশুভ শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার তৎপর রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ধর্মীয় সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোতে যে কোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আয়োজিত সভায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিএনপি এর স্মরণ সভার আয়োজন করে। এদিন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী দলে দলে শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের ছবিযুক্ত ব্যানার দেখা যায়। তবে নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেল 3টার দিকে জ্যোতিকে আদালতে হাজির করা হলে আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলার 4 নং এজাহার নামীয় আসামি হলেন সাফি। এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ডক্টর ফেরদৌস জামান, সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এর আগে শুক্রবার 13 সেপ্টেম্বর রাতে রাজধানীর আশুলিয়া থানায় একটি মামলায় সাফিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলার এএসপি আহমদ মুইদ বলেন, রাজধানীর আশুলিয়া থানায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে গতকাল শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেফতার করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে উপকূলীয় এলাকা এবং উপকূলীয় এলাকা থেকে ঢাকায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকার মধ্যে চলাচল করা ছোট লঞ্চগুলোও বন্ধ রয়েছে। শনিবার বিশেষ নৌ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।
এতে বলা হয়, উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে চলমান বৈরী আবহাওয়া ও অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর সংকেত এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়। এছাড়া নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া এবং বেতুয়াগামী এবং বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকাগামী, এছাড়া ঢাকা থেকে খেপুপাড়াগামী এবং খেপুপাড়া থেকে ঢাকাগামী এই ৩টি উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও পটুয়াখালী নদী বন্দরে লঞ্চ, স্পিডবোট ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথে বৈরী আবহাওয়া চলাচলে অনুপযোগী নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। সার্বিক বিষয়ে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০,০০০-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে HRSS। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০,০০০-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে HRSS। সংগঠনটি প্রতিবেদন তৈরিতে ১২টি জাতীয় দৈনিক, নিজেদের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্বেচ্ছাসেবকের সহযোগিতা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে গুলিতে। ১৮ থেকে ২০ জুলাই এবং ৪ থেকে ৭ আগস্ট এই ৭ দিনেই নিহত হয়েছে ৭৪৮ জন। এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছে ৩০,০০০-এর বেশি মানুষ। HRS এর প্রতিবেদনে বলা হয়, আন্দোলনে ১০৭ শিশু, ৬ সাংবাদিক, ৫১ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ১৩ নারী ও মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩২৭ এবং ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪৮ জন মারা গেছে। ৭৭% মৃত্যু গুলিতে এবং বেশি মারা গেছেন ১৯ থেকে ৩০ বছর বয়সীরা। মৃতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫২%। নিহতদের মধ্যে ৩৫২ জনের পেশা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। শিক্ষার্থী ১৮৪ জন, শ্রমজীবী ৭০ জন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ জন মারা গেছে। HRSS মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন বিশ্লেষণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৯৯ বা ৭৭% গুলিতে নিহত হয়েছে। ৬১ জন অগ্নিদগ্ধ হয়ে, ৮৫ জনকে পিটিয়ে হত্যা ও অন্যান্য কারণে মারা গেছে ২৭ জন। নিহতদের মধ্যে সর্বাধিক ঢাকা বিভাগে ৫৪০, চট্টগ্রামে ৯১, খুলনায় ৮১, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৮, রংপুরে ২৯, সিলেটে ২০ ও বরিশাল বিভাগে মারা গেছেন ১৩ জন। মৌমিতা মৌ, ভোরের পাতা। ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল নিয়ে শিগগিরই সুখবর আসছে। বন্ধ কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলবে, এমন ঘোষণা দেওয়া হবে কয়েকদিনের মধ্যে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থাটির সূত্র বলছে, আগামী বুধবারই নতুন ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়। আজ শনিবার স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করে দেখা হয়েছে। আর শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা প্রায় ঠিক হয়ে গেছে। DMCCL এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রো রেল চলাচল শুরু করার উপর জোর দিয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস শুক্রবার ৬ ব্রিটিশ কূটনৈতিকের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তিক অভিযোগ এনে তাদের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাজ্য এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস শুক্রবার 6 ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে তাদের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাজ্য এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে। দেশটি দাবি করেছে লন্ডনে মস্কোর কূটনৈতিক কার্যক্রম কমিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে রাশিয়া তাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে। কিয়ার স্টারমার সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছে। তার সফরের দিনই কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিল রাশিয়া। বার্তা সংস্থা এপি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন স্টারমার। আলোচনায় তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছেন, যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেয় তাহলে তারা ধরে নেবেন এই যুদ্ধে ন্যাটো যোগ দিয়েছে। রাশিয়ার ভেতর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারকে চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন তিনি। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে যে 6 জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডিভিশন থেকে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিল রাশিয়াকে কৌশলগতভাবে হারানো। এফএসবি আরো জানিয়েছে অন্যান্য কূটনীতিকরা যদি একই ধরনের কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। মৌমিতা মৌ, ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। পরিমণি অসামাজিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে চেয়েছেন বহুবার, কিন্তু হতে হয়েছে প্রাক্তন ডিবি প্রধান হারুনের ব্ল্যাকমেইলের শিকার। বিস্তারিত থাকছে জারিন জারার প্রতিবেদনে। পরিমণি অসামাজিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে চেয়েছে বহুবার। কিভাবে এই কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন পরিমণি, চলুন পুরো ঘটনা জেনে নেই। পরিমণি ছিলেন অভিভাবকবিহীন, তাই সঠিক পথ দেখানোর তার তেমন কেউ ছিল না। সেই সাথে দেখতে শুনতে ছিল সে অসম্ভব সুন্দরী এবং আকর্ষণীয়। সে সময় খারাপ মানুষের নজরকে প্রশ্রয় দিয়ে জড়িয়ে পড়েন নানা অসামাজিক কর্মকাণ্ডে। জানা যায় পরিমণি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ডিবি কর্মকর্তা হারুনের সাথে। এক সময় ধীরে ধীরে ডিবি হারুন বুঝতে পারে যে পরিমণি খুব কাজের একটা মেয়ে, তাই সে পরিমণিকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে শুরু করে। যারা হারুনের শত্রু ছিল তাদের স্ক্যান্ডাল ভিডিও তৈরি করত এই পরিমণির সাহায্যে। এইভাবেই ডিবি হারুন তার শত্রুদেরকে ঘায়েল করে ফেলত। আর এটার একটা জলজ্যান্ত প্রমাণ ডিবির আরেক কর্মকর্তা সাকলাইন। কিন্তু এই ডিবি হারুনের কর্মকাণ্ড থেকে সবসময় পরিমণি বের হয়ে আসতে চাইতো, কিন্তু হারুন তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করে যেত। মূলত হারুনের কথায় পরিমণি সাকলাইনের সাথে স্ক্যান্ডাল ভিডিও তৈরি করার সময় হারুনের আরেক শত্রু সে সময়ের পুলিশের প্রধান বেনজির আহমেদের নজরে পড়েন। তখন হারুন নিজের স্বার্থে পরিমণিকে জেল থেকে ছাড়িয়ে আনেন। এর প্রতিদান হিসেবে পরিমণিকে আরও বেশি ব্যবহার করতে শুরু করেন ডিবি হারুন। কিন্তু পরিমণি চাইতেন একটা সুন্দর সংসার ও পরিবার, এটা সে কোনোভাবেই করে উঠতে পারছিল না। হাসিনা সরকার পতনের পর পালিয়ে যান হারুন। অবশেষে পরিমণিও হলেন স্বাধীন এবং মুক্ত। আর এভাবেই সকল অপকর্ম থেকে বের হয়ে আসতে পেরেছেন পরিমণি। তবে এই ঘটনা কতটুকু অথেন্টিক বা এর পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা তা এখনো জানা যায়নি। জারিন জারা, এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। আজ বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন 2008 থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার। আগামী 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, আমি 4 মেয়াদে দায়িত্বে ছিলাম, সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে 26 অক্টোবরে, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল বা সংস্কার করা হবে জানালেন প্রধান উপদেষ্টা। ধর্মীয় সাংস্কৃতিক স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বৃষ্টি উপেক্ষা করেই বিএনপির স্মরণ সভার আয়োজন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুত্রকে 4 দিনের রিমান্ড মঞ্জুর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।